তোর আগে লাশের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। সুমন রনির মৃত্যু অন্য কারণে বলছে পুলিশ। রাজনৈতিক রং মিশিয়ে অপপ্রচার। ক্ষমতার ভাগ পেতে কেবল নির্দিষ্ট কিছু সংস্কার চায় বিরোধী দল। সমালোচনা করতেও ভুল করছে জামাত। সংসদে সরকারি দল। জুলাইয়ে বকেয়া বেতন পাবেন মাদ্রাসার শিক্ষকরা। পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি আইআরজিসির। মেসির রেকর্ডের দিনে জর্ডানকে ৩-১ গোলে হারল আর্জেন্টিনা। নকআউটে প্রতিপক্ষ কেপ ভার্দে। শীর্ষ ৩২-এ জাপান বাধা টপকাতে প্রস্তুত ব্রাজিল। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। জুলাই অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং দুজনকে হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজনের যাবজ্জীবন এবং একমাত্র গ্রেফতার চঞ্চল চন্দ্রকে ২০ বছরের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে সন্তোষ প্রকাশ করেছে প্রসিকিউশন। রোববার এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ পুলিশের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম, রামপুরা থানার ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন এবং একমাত্র গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আজকে এই মামলাটি সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। মাননীয় ট্রাইব্যুনাল ৩ জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে উদ্যোগের কথাও জানান তিনি। ওই মামলাগুলোতে যে কয়জন আসামি পলাতক আছে তাদের প্রত্যেকের ওয়ারেন্ট আমরা সরকারের কাছে পাঠিয়েছি এবং অন্যান্য গ্রেফতারি পরোয়ানা জারি আছে। আমরা ইন্টারপোলের সাহায্য নিচ্ছি। এদিকে রায়ে সংক্ষুব্ধ হয়ে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আমার ক্লায়েন্ট, তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19শে জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল। সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে। এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এই মামলায় সাক্ষী দেন মোট ১৪ জন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে গত ৪ মার্চ রায়ের দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। তবে নতুন ডিজিটাল আলামত উপস্থাপনের আবেদনের পর তা স্থগিত করে পুনরায় সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অতিরিক্ত সাক্ষ্য শুনানি শেষে এলো এই রায়। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। তুরাগ নদে লাশ উদ্ধার ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তা গুজব। রাজনৈতিক কারণে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন। বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৪ ও ২৬ জন সুমন ও রনি নামে যে ২ জনের লাশ পাওয়া গেছে তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের কোনো সম্পৃক্ততা নেই। জানান, সুমন নৌকা ভ্রমণে গিয়ে মারা যায় আর রনি মারা যান গোসল করতে নেমে। দুজনের পরিবার আলাদা থানায় অপমৃত্যু মামলা করেছে। পুলিশ সুপার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে নিখোঁজের কোনো তথ্য পুলিশের জানা নেই। অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান পুলিশ সুপার। বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে গত কয়েকদিন ধরে। স্রোতের ব্যাপার আছে, অনেক সময় ওখানেও কিন্তু গোসল করতে নেমে অনেকে আর ফেরত আসে না, পরবর্তীতে আমরা লাশ পাই। এই জন্য আমরা বলতে চাই, এই ধরনের ঘটনাটা কেন্দ্র করে যে অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে, এই ব্যাপারে আমরা তৎপর রয়েছি এবং তারা যারা করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছি। এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। জানেন যে আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন এবং গুজব একটা ব্যাধি আকারে আমাদের সমাজে এখন চলে এসেছে। ক্ষমতার ভাগ পেতে কেবল নির্দিষ্ট কিছু সংস্কার চায় বিরোধী দল। সমালোচনা করতেও ভুল করছে জামাত। সংসদে এমন মন্তব্য করেছে সরকারি দল। আর দিনে ৬ নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনিয়মের কারণেই হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় দলীয় কারণে এ নিয়ে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। আর শিক্ষামন্ত্রী জানান, জুলাইয়ে বকেয়া বেতন পাবেন মাদ্রাসার শিক্ষকরা। সম্মানিত
বক্তব্যের উপরে সংসদে বিরোধী দলের সমালোচনায় ক্ষমতাসীন দল বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় জামায়াতের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রথমবার বিরোধী দল হওয়ায় সমালোচনা করতেও ভুল করছে দলটি। আরও কয়েকবার বিরোধী দল হলে সঠিকভাবে সমালোচনা করতে পারবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর 2-4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি জানে কি করণীয়। আমরা পথ খুঁজিনি, পথ দেখিয়েছি। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তারা কেবল সেই সংস্কারের কথা বলে যে সংস্কার ক্ষমতার ভাগ দেবে। এজন্য স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে নগর এবং গ্রামের মানুষ একই ধরনের স্বাস্থ্য পাবে। এদিকে তহবিল ঘাটতিতে মাদ্রাসার শিক্ষকদের বেতন আটকে গিয়েছিল বলে জানান শিক্ষামন্ত্রী। তবে জুলাইয়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন তিনি। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে মাদ্রাসার বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। অধিবেশনে বাজেটকে ঋণ নির্ভর উল্লেখ করে সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজের সময় একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট অধিবেশন দেখতে সংসদে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 56 জন শিক্ষার্থী ও শিক্ষক। পরে সংসদ নেতার পক্ষ থেকে সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় সরকার প্রধান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকার প্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোকে একটি আধুনিক যুগোপযোগী ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা নগরে স্পারসোর কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক এই পরিদর্শনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন তারেক রহমান। স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকা না পাওয়ায় হাম মারাত্মকভাবে আক্রান্ত করেছিল। এছাড়া ভিটামিন এ ক্যাপসুলেরও কোনো মজুদ ছিল না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করে মন্ত্রী বলেন, সারা দেশে 2,55,00,000 শিশুকে দেওয়া হচ্ছে ভিটামিন এ। বলেন, হামের টিকা 100% কাভারেজ নিশ্চিত করা হয়েছে, তারপরেও কেউ বাদ পড়লে খুঁজে খুঁজে দেওয়া হচ্ছে। 14 মাস পর দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2,55,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে সন্তানদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামসহ বিভিন্ন রোগের সংক্রমণের মধ্যে শিশুদের ভিটামিন এ দেয়ায় স্বস্তি জানান তারা। বাচ্চাদের তো বিভিন্ন রোগ হয়, তাহলে এগুলো খাওয়ালে ওর বাচ্চারা রোগ থেকে মুক্তি পাবে। অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, তাই মনে করি ওষুধটা দিয়ে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। কন্টিনিউয়াসলি এটা বছরান্ত করা উচিত, এটা যেন বন্ধ না হয়। স্বাস্থ্য ঝুঁকিটা তো বাচ্চাদের ক্ষেত্রে আনকম্প্রোমাইজড। সরকারের এই ধরনের প্রচেষ্টাগুলো অব্যাহত থাকুক, এটাই অনুরোধ থাকবে। এদিন রাজধানীর আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সারা দেশে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা জানান তিনি। আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ
ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। দ্বিতীয় দিন মিস করলে আবার তৃতীয় দিন খাওয়ানো হবে, তৃতীয় দিন মিস করলে চতুর্থ দিন খাওয়ানো হবে, চলবে আমাদের। হামির টিকার কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, হামির টিকার মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। অত্যন্ত উন্নত মানের টিকা দেয়া হয়েছে। বিগত সরকার পর্যাপ্ত টিকার মজুত না রাখায় হাম সংক্রমণ বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার স্টক না পাওয়াতে মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, অত্যন্ত উন্নত মানের টিকা কিনা হচ্ছে, যেটা আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা এনেছি। সমস্ত বাচ্চাদেরকে আমরা কভার করেছি, তারপরেও আমরা খুঁজে 21 তারিখ থেকে আমরা দিচ্ছি। ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের দেয়া হয় লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন এ ক্যাপসুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 2 বছর বন্ধ থাকার পর শুরু হলো ভারতীয় পর্যটন ভিসার কার্যক্রম। এখন ভারত ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে পারছেন বাংলাদেশিরা। ভিসা প্রত্যাশীরা বলছেন, এর মাধ্যমে 2 প্রতিবেশী দেশের সম্পর্কের উন্নতি হবে। তবে ভিসা কার্যক্রমে জটিলতা কমানোর আহ্বান জানিয়েছেন আবেদনকারীরা। 2024 সালের গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় ভারত বাংলাদেশের কূটনীতি। ফাটল ধরে স্বাভাবিক সম্পর্কে। নানা টানাপোড়েনের মধ্যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঘোষণা দেন নতুন করে পর্যটন ভিসা চালু করার। ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। রোববার সকাল থেকে শুরু হয় ভ্রমণ ভিসার আবেদন। আবেদনকারীদের প্রত্যাশা, ভ্রমণ ভিসা চালুর মাধ্যমে 2 দেশের সম্পর্কে শীতলতা কাটবে। এই খবরটা শুনে আসলে আমরা সবাই আনন্দিত যে আসলে এটার মাধ্যমে আমরা ইন্ডিয়া ঘুরতে পারবো। 2 দেশের সাথে সম্পর্কটা ভালো হবে, যাতায়াতটা ভালো হবে আমাদের। 2 দেশের মধ্যে যে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, ভালোবাসাটা থাকবে, বন্ধনটা থাকবে আগের মতো যেরকম ছিল। 2 বছর পর্যটন ভিসা বন্ধ থাকলেও স্বল্প পরিসরে চালু ছিল চিকিৎসা ও বাণিজ্য ভিসা। জরুরি প্রয়োজনে এসব ভিসার পরিসর বাড়ানোর দাবি প্রত্যাশীদের। মেডিকেলে যাবো, সিরিয়াল পাইছি, আমাকে 10 তারিখে ডেট ডাক্তার দেখানোর। স্লট নিয়ে আজকে ভিসার জন্য জমা দিতে আসছি। ভারতের ভিসা পেতে অনেকেই ভোগান্তির অভিযোগ করেন। অনলাইনে আবেদন করার পর কাগজপত্র জমা দেওয়ার শিডিউল পেতে বেগ পেতে হচ্ছে বলে জানান অনেকেই। জটিলতা কমাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ভিসা প্রত্যাশীরা। আগে যে রকমের স্লট ছাড়া মানে কম খরচে আমরা জমা দিতে পারতাম, যদি সিস্টেমটা হতো না তাহলে ভালো হতো। দ্রুত স্লটটা দেওয়ার কোনো ব্যবস্থা করতো, এটা আমাদের জন্য খুবই ভালো হতো। ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে প্রতিবেশী 2 দেশের পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি বাড়বে ব্যবসায়িক পরিধি। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 3 দিন পর মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে। এখনও নিখোঁজ আছেন 1.5 লাখ মানুষ। প্রাণের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ব্রাজিল, স্পেন, ইতালি সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে প্রায় 72 ঘন্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন এক বৃদ্ধা। স্থানীয় সময় শনিবার লা গুয়াইরায় স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট এই উদ্ধার কাজ পরিচালনা করে। এর আগে একই এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতক ও তার মাকেও জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। পাশাপাশি কলম্বিয়ার দল উদ্ধার করেন 11 বছর বয়সী এক কিশোরকে। কিন্তু সময় যত গড়াচ্ছে জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। হাজারো পরিবার এখনও প্রিয়জনের অপেক্ষায় ধ্বংসস্তূপের পাশে দিন কাটাচ্ছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে উদ্ধার অভিযানে সহায়তা করতে এর মধ্যেই ইতালি, ব্রাজিল, স্পেন থেকে 1600-র বেশি উদ্ধারকর্মী পৌঁছেছেন। তবে লা গুয়াইরার অন্তত 100টি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় এবং ভারী যন্ত্রপাতির সংকট থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। জরুরি তৎপরতা নির্বিঘ্ন রাখতে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশও সীমিত করেছে কর্তৃপক্ষ। মূল 2 ভূমিকম্পের পর আরও 430টির বেশি আফটার শকের রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর উপকূলে লা গুয়াইরা অঙ্গরাজ্যে ধ্বংসস্তূপ সরিয়ে এখনও জীবিতদের খোঁজ চলছে। সরকার জানিয়েছে অঙ্গরাজ্যটির বিদ্যুৎ সরবরাহের প্রায় 60% পুনঃস্থাপন করা হয়েছে। কলম্বিয়া, কোস্টারিকা সহ বিভিন্ন দেশ থেকেও ত্রাণ পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM সতর্ক করেছে, এই দুর্যোগে প্রায় ৬৭,৬০,০০০ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, চিকিৎসা, স্যানিটেশন এবং খাদ্য সহায়তার প্রয়োজন দ্রুত বাড়ছে। সংস্থাটি বলছে, তাৎক্ষণিক উদ্ধার অভিযান শেষ হলেও ভেনেজুয়েলাবাসীর সামনে অপেক্ষা করছে দীর্ঘ পুনর্গঠন ও পুনর্বাসনের কঠিন পথ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা জয়ে উল্লাসে ভাসল ডালাস। সেরা একাদশ ছাড়াও আলবিসেলেস্তেদের এমন জয়ে স্বপ্ন বড় হয়েছে ভক্তদের। ফ্রি কিকে মেসির গোলকে আসরের অন্যতম সেরা মানছেন তারা। এবারও LM10-এর হাতে বিশ্বকাপ দেখবে বলে বিশ্বাস সমর্থকদের। ডালাস থেকে বিস্তারিত জানিয়েছেন SM ইকবাল। লিওনেল স্ক্যালোনি আগে থেকেই আভাস দিয়েছিলেন এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কেবলই প্রস্তুতির মঞ্চ। তিনি যখন জর্ডানের বিপক্ষে তার একাদশ নামালেন, সেটা দেখেও কিন্তু তাই মনে হয়েছে। দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা ছিলেন মাঠের বাইরে, তার পরিবর্তে বি টিমকে তিনি খেলিয়েছেন। তারাও কিন্তু দুর্দান্ত করেছে। স্পেশালি যদি বলতে হয়, জিওভান্নি লো সেলসোর কথা, শুরুতেই একটি স্কোর উপহার দিয়েছিলেন, যদিও পরবর্তীতে সেটা অফসাইডের কারণে বাতিল হয়। কিন্তু 19 মিনিটে তিনি কিন্তু দুর্দান্ত একটা ফ্রি কিকে আর্জেন্টিনার গোলটা ঠিকই আদায় করে নিয়েছেন। গুড থিং মেসি ফ্রি কিক দেখতে পাচ্ছি, সো আমার জন্য ফুলফিল। সবাই বাংলাদেশকে চিনে, এখানে অন্যরকম একটা অনুভূতি। লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দেখছি এবং মেসিকে লাইফের ফার্স্ট সরাসরি দেখছি। অ্যামেজিং ফিলিংস। জিওভান্নি লো সেলসো ছাড়াও দলের আরো যারা ফুটবলার ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছেন, অর্থাৎ মেসির ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাদের কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। স্পেশালি লওতারো মার্টিনেজের কথা বলা যেতে পারে। আজকের ম্যাচটায় তিনি কিন্তু আপ টু দ্য মার্ক ছিলেন। এছাড়াও ডিফেন্স লাইনটাও আর্জেন্টিনার ছিল দুর্দান্ত। সবকিছু মিলিয়ে মেসিবিহীন প্রথমার্ধটা ভক্তরা ঠিকই উপভোগ করেছেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আর্জেন্টিনা একটি গোল হজম করলেও ভক্তদের হতাশা ঘুচে যায় যখন লিওনেল মেসি মাঠে নামেন। মেসি মাঠে নামার পর থেকেই কিন্তু আর্জেন্টিনার খেলার প্রাণ ফিরে পায় এবং এই AT&T স্টেডিয়ামে তৈরি হয় এক উন্মাতাল পরিবেশ। অবশেষে লিওনেল মেসি দুর্দান্ত এক ফ্রি কিকে আর্জেন্টিনার গোল স্কোরিং এর যে ব্যবধান সেটা 3-1-এ নিয়ে যান। লক্ষ্য সেট করে লিওনেল স্ক্যালোনি এই স্কোয়াডটাকে সাজিয়েছিলেন। লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধে খেলাবেন এবং তিনি যদি একটি স্কোর আদায় করে নিতে পারেন, তার প্রস্তুতিটাও ঠিকঠাক হয়ে যাবে। সেটাই কিন্তু হয়েছে। লিওনেল মেসি অল্প সময় মাঠে থাকলে পরেও কিন্তু ভক্তদের এতটুকু আক্ষেপ ছিল না এই ম্যাচ দেখে। নকআউট পর্ব শুরু করার আগে প্রস্তুতির 16 কলা পূরণ করে নিল টিম আর্জেন্টিনা। রাউন্ড অফ 32 শুরু করার আগে প্রস্তুতির 16 কলা সেরে নিয়েছে টিম আর্জেন্টিনা। এর ধারাবাহিকতা নিশ্চয়ই তাদের রাখতে হবে নকআউট পর্বে, তবেই হয়তো এক একটি করে ধাপ অতিক্রম করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে যাবে ফাইনালের মঞ্চে। AT&T স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। মেসিদের হ্যাট্রিক জয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে উদযাপন করলেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সহ আর্জেন্টিনার অতিথিরা। ম্যাচ শেষে উল্লাসে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। এ যেন বাংলাদেশ আর্জেন্টিনার সম্মিলিত দল, দুই পতাকা হাতে দুই দেশের লোক, তবে ভালোবাসাটা এক কেন্দ্রবিন্দুতেই। এই দৃশ্য মন কাড়ে মেসির দেশের প্রতিনিধিদের। This is crazy. I've never seen something like this before, not even in Argentina. It's amazing. প্রথম দুই ম্যাচে 5 গোল করেই বনে গেছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। সেই মেসিকেই ওয়ার্কলোডের জন্য একাদশে রাখেননি কোচ স্কালোনি। তাতেই সমর্থকেরা কিছুটা হতাশ। মেসি যেহেতু এটা লাস্ট খেলা তো ছিল না, তাই একটু খারাপ লাগবে অবশ্যই, কিন্তু এবার কাপ আমরাই নেব। এর আগে জয় পেলেও সমালোচনা ছিল মেসি ছাড়া বাকিরা গোল না পাওয়ায়। এর জবাব 19 মিনিটেই দেন সেলসো। তাতে উল্লাসে মেতে উঠেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সহ আর্জেন্টিনার প্রতিনিধি ও সমর্থকরা। গত দুইটা ম্যাচের মতো আজকের ম্যাচটাও জিততে পারছি, আশা করি ওয়ার্ল্ড কাপও জিতবো। অনেক বেশি খুশি। কাল আমাদের এক্সাম, বাট এক্সাম বাদে আমরা আজকে খেলা দেখতে আসছি।
31 মিনিটে লাউতারো মার্তিনেজের পেনাল্টি থেকে গোলের পর উন্মাদনা বেড়ে যায় আরও কয়েক গুণে। প্রমাণ হয় মেসি ছাড়াও সামর্থ্য রয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ব্রাজিল সমর্থক এবং অন্যান্যরা সবসময় বলে যে আপনাদের তো মেসি আছে, পারলে মেসি ছাড়া কিছু করে দেখান। তো এই যে দেখানোই গেল। 60 মিনিটে মেসি নামেন মাঠে, প্রিয় ফুটবলারকে দেখেই উন্মাদনা আরও বেড়ে যায়। আর 80 মিনিটে নিজের 72তম ফ্রি কিক গোল করে টানা 60টি বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম ফুটবলার বনে যান মেসি। আমরা তো 4টা দিয়েছি না মেসি ছাড়া, 7 আপকে। পরের রাউন্ডে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আসরে চমক দেখিয়ে স্পেন ও উরুগুয়েকে আটকে দেওয়া কেপ ভার্দে। তবে সমর্থকরা সেটা নিয়ে ভাবতেই নারাজ, অপেক্ষা সহজ জয়ের। আমরা মানতে পারতেছি না যে আর্জেন্টিনার সাথে কেপ ভার্দের মতো একটা দল খেলবে, এখানে আপনারা কি আশা করেন? আগামী 4 জুলাই কেপ ভার্দের বিপক্ষে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই ম্যাচেও গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের কাছেই রাখবেন মেসি, এমনটাই প্রত্যাশা ভক্তদের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব শেষ। কে হচ্ছেন টুর্নামেন্ট সেরা কিংবা টপ স্কোরার, শুরু হয়ে গেছে তার চুলচেরা বিশ্লেষণ। এই তালিকায় অনেকের নামই আলোচনায় আসছে। কেউ এগিয়ে রাখছেন মেসিকে, কারো বাজি রোনালদো কিংবা এমবাপ্পেকে নিয়ে। বিশ্লেষকরা বলছেন গোল্ডেন বুট কে জিতবে তা কোয়ার্টার ফাইনালের আগে অনুমান করা কঠিন। 2026 বিশ্বকাপ যেন গোল উৎসব। বেশি ম্যাচে বেশি গোল হবে সেটি অনুমেয় থাকলেও গ্রুপ পর্বেই ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। 2022 বিশ্বকাপে 64 ম্যাচে গোল হয়েছিল 172টি, কিন্তু এবার গ্রুপ পর্বের 72 ম্যাচেই প্রায় 200 গোলের রেকর্ড। এবার ম্যাচও হবে কাতার আসরের তুলনায় 40টি বেশি, ফলে ফুটবলাররা বেশি গোল করার সুযোগ পাবেন সেটিও বলাই যায়। ইতিমধ্যে গ্রুপ পর্বের ম্যাচে হ্যাট্রিক হয়েছে 3টি। এদের মধ্যে লম্বা রেসের দৌড়ে টিকে থাকার সম্ভাবনা আছে দুজনের, লিওনেল মেসি ও ফ্রান্সের ওসমান দেম্বেলের। সঙ্গত কারণে ভক্তদের প্রশ্ন, কে হতে পারেন সর্বোচ্চ স্কোরার। আশা রাখা যায় মেসি এই ওয়ার্ল্ড কাপে কমপক্ষে 10টা গোল করবে অ্যান্ড প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আবার হবে। মেসি, এমবাপ্পে, হল্যান্ড, তারপরে ভিনিসিয়াসকেও রাখা যায়। এদের মধ্যে যে কোনো একজন গোল স্কোরার হিসেবে থাকবে আর কি। ভিনিসিয়াস জুনিয়র টপ স্কোরারের লিস্টে থাকতে পারে আর এমবাপ্পে থাকবে অবশ্যই, কারণ এমবাপ্পে ফ্রান্সের যে টিম তারা এমবাপ্পের থাকার খুব সম্ভাবনা। মেসি না হয় এমবাপ্পে, এই দুইজনের মধ্যে কেউ হয়তো থাকবে। আমি তার মধ্যে এমবাপ্পেকে একটু এগিয়ে রাখবো। ভক্তদের ইচ্ছে অনুযায়ী সেটি নিশ্চিত বলা না গেলেও গ্রুপ পর্বের ম্যাচ দেখে কিছুটা আন্দাজ করা যেতে পারে কে হতে পারেন 26-এর টপার। এখন পর্যন্ত যারা এই দৌড়ে এগিয়ে আছেন তাদের মধ্যে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ওসমান দেম্বেলে কিংবা ভিনি জুনিয়র এবং আর্লিং হল্যান্ড। সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য কি এই পরিসংখ্যান যথেষ্ট? বিশ্লেষকরা অবশ্য তা মনে করেন না। তবে এদের মধ্য থেকে কেউ হতে পারেন বলে ধারণা এই সাবেক তারকা ফুটবলারের। আমি খুব আশাবাদী ছিলাম যে হ্যারি কেইন একটা ভালো জায়গায় চলে যাবে এবং প্রথম ম্যাচ শুরুও করেছিল দারুণভাবে, কিন্তু যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে যে ও মার্কিং হচ্ছে বিভিন্ন ইয়েতে, ও সেইভাবে গোল পাচ্ছে না। পাশাপাশি বলবো যে মেসি ওয়ান অফ দ্য কন্টেন্ডার টপ স্কোরার হওয়ার। CR7কে আপনি ফেলে দিতে পারেন না। এই কয়েকজনের ভিতরেই সীমাবদ্ধ থাকবে আমার মনে হয়। এই ফুটবল বোদ্ধা মনে করেন 32 রাউন্ডের সব ম্যাচই নকআউট, সুতরাং ম্যাচ বাই ম্যাচ জয় ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর সেই কারণে 3টি করে গোল করা নেদারল্যান্ডের ব্রায়ান ব্রবি এবং কোডি গ্যাকপোর কথাও মনে করিয়ে দিতে বলছেন না তিনি। এদের মধ্যে যেই হোক কিংবা নতুন কেউ আসুক, এবার যে গোল বইয়ের সমস্ত রেকর্ড দুমড়ে মুচড়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ফুটবলাররা, তা নিঃসন্দেহে বলা যায়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। তোর আগে লাশের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। সুমন রনির মৃত্যু অন্য কারণে বলছে পুলিশ। রাজনৈতিক রং মিশিয়ে অপপ্রচার। মেসির রেকর্ডের দিনে জর্ডানকে 3-1 গোলে হারালো আর্জেন্টিনা। নকআউটে প্রতিপক্ষ কেপ ভার্দে, শীর্ষ 32-এ জাপান বাধা টপকাতে প্রস্তুত ব্রাজিল। এই ছিল বিকাল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।